লিনিয়ারলি রিলেটেড, এটা এক্সপোনেনশিয়ালি কখনো বাড়বে না। আর এপাশ থেকে এসে একদম নিচের দিক দিয়ে এসে অনেক বড় একটা ভোল্টেজে, পিক ইনভার্স ভোল্টেজে এটা ব্রেকডাউন হয়ে যায়। সো এটা ছিল আমার পাওয়ার ডায়োডের জন্য। সো নর্মাল ডায়োড বা পাওয়ার ডায়োডের দুটোর ক্যারেক্টারিস্টিক্স মোটামুটি সেম। এখানে এসে শুধু লিনিয়ার একটা রিজন থাকে, আর এখানে পিছনের দিকে পিক ইনভার্স ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ অনেক বেশি থাকে। এর বাইরে কোনো পার্থক্য ছিল না। এরপরে বলেছি আমি এক্সপ্লেইন হোয়াই পাওয়ার ডায়োড কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ক্যাপাসিটি ইজ ভেরি হাই। এটা নর্মালি জানার কথা যে এর স্ট্রাকচারের ভিতরে এটা আছে আমার। সো পাওয়ার ডায়োডের ক্ষেত্রে আমার একটা লাইটলি ডোপড রিজিয়ন আছে, যেটাকে আমরা N- রিজিয়ন বলেছিলাম। ওই রিজিয়নটার কারণেই হচ্ছে আমার ব্রেকডাউন ভোল্টেজ এবং কারেন্টের রেটিং অনেক বেশি হয়। ওকে, কারণ অনেক বেশি ভোল্টেজ দিতে পারি আমি এখানে। ওকে, তারপরে এসে বলছিলাম যে ডায়োডের ক্ষেত্রে আমি এক্সপেরিমেন্টের জন্য দেখিয়েছিলাম যে ডায়োডের কী ছিল, যে আমি যদি ডায়োডকে সিরিজ বা প্যারালাল কানেকশন করতে যাই কিছু অসুবিধা আছে। আমি চাইলে যে কোনো দুটো ডায়োডকে, পাওয়ার ডায়োডকে সিরিজ প্যারালাল করতে পারবো না, কারণ যদি দুটো ডায়োডকে সিরিজ করি সেক্ষেত্রে আমার রিভার্স স্যাচুরেশন যে কারেন্ট ছিল ISC বা IS কারেন্টটা, এই কারেন্টটা একটাই হয়ে যায়, এই কারেন্টটাই একটাই হয়ে যায়। সো আমার এটার অনেকটা এরকম ছিল। আমি সিরিজে ম্যাথটা এরকমই ছিল, ম্যাথের একটাই সূত্র ছিল, সেই সূত্রটাও তোমরা ভালো মতো করে দেখো নাই, তাহলে বোঝো। হ্যাঁ, কেন সূত্রটা ভোলার তো কোনো সুযোগ নাই। সূত্র আচ্ছা, ওকে, এইটা না পারার কোনো কারণ নেই, এটা এক্সপ্লেন না করার কোনো কারণ নেই। এটা এমন কেন আসছে স্যার? এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডাটা থেকে এসছে। আমি এক্সপেরিমেন্ট করেছি, এক্সপেরিমেন্ট করে এভাবেই ডাটা নিয়েছি। স্যার এটা এরকম না করে অন্যরকম আসতে পারতো না? আসতে পারতো না। এটা হাজারবার এক্সপেরিমেন্ট করে এর ডেটা শিট থেকে এরকম তৈরি করা হয়েছে। এটা আমাদের মাথার ভিতর সেট করে নিতে হবে, ডায়োডের ক্যারেক্টারিস্টিক্সই এমন। ওকে, তুমি চাইলে ওই যে আমি যে তোমাকে ল্যাবে করিয়েছি না, তুমি যদি ডেটাগুলো নাও অবশ্যই এর এক্সপেরিমেন্টাল ওয়েতে এরকম আসা উচিত। যদি না আসে, ডেটা নেওয়ার ভিতরে ঘাটতি আছে, কোথাও কোথাও ভুল হচ্ছে। ওকে, সো এই ডায়োডটার ক্ষেত্রে আমি বলছিলাম দুটো ডায়োডকে সিরিজ কানেকশন দিতে পারি না। এটা হচ্ছে একটা পাওয়ার ডায়োড ছিল, এটা হচ্ছে D1, এটা ছিল হচ্ছে আমার D2। এই ধরনের পাওয়ার ডায়োড দেওয়ার ক্ষেত্রে আমার অসুবিধা ছিল, আমি হাই ভোল্টেজ দেখা গেল আমি এখানে দিয়েছিলাম 10 কিলোভোল্ট। হাই ভোল্টেজ অ্যাপ্লাই করলে আমি ধারণা করি যে এর এগেনস্টে 5 কিলোভোল্ট এবং এর এগেনস্টে 5 কিলোভোল্ট, আমি ধারণা করি এটা আসে। কিন্তু গ্রাফিক্যালি দেখতে গেলে যে এখান থেকে যে রিভার্স IS কারেন্টটা যায়, এই IS কারেন্টটার জন্য আলাদা আলাদা করে ভোল্টেজ ড্রপ হয়। যেহেতু আলাদা আলাদা করে ভোল্টেজ ড্রপ হয়, সেক্ষেত্রে D1 বা D2 যে কোনো ডায়োডের এগেনস্টে যদি বেশি পরিমাণে ভোল্টেজ ড্রপ হয়, তাহলে ওই ডায়োডটা পুড়ে যেতে পারে। সেইটাকে রোধ করার জন্য স্টেডি স্টেট কন্ডিশনে আমি অবশ্যই একটা রেজিস্ট্যান্স অ্যাড করেছিলাম। এখানে R1 ছিল, এখানে এসে আমার R2 ছিল, এটাই ছিল হচ্ছে আমার ফিগার। এখানে হচ্ছে R1, এখানে হচ্ছে আমার R2, তাই তো? এখন যে কন্ডিশন দাঁড়াচ্ছিল, এখানে IS অন যাবে, সরি এখানে IS2 যাবে, এখানে IS অন যাবে, এখানে IR অন যাবে, এখানে IR2 যাবে, এখানে মূল কারেন্ট ISই থাকবে, এদিকে মূল কারেন্ট ISই থাকবে। ওকে, এখন এইটা থেকে আমি বের করতে বলছিলাম যে R1 এর ভ্যালু যদি, R1 এবং R2 এর ভ্যালু যদি 125 কিলো ওহম হয়, সেক্ষেত্রে VD1 এবং VD2 এর ভোল্টেজ ড্রপ কত হচ্ছে তুমি একটু খুঁজে বের করো। একদম ইজি জিনিস। এখান থেকে রুলসটা কী ছিল? IS অন প্লাস IR অন, আমি একটু ভেঙেই করলাম, সমস্যা নেই, IS2 প্লাস IR2, এটা হচ্ছে আমার রুলস। যেহেতু দুইটা সমান, IS তো দুই পাশে সমান আছে, এখান থেকে IS অন হচ্ছে IR অন এখানকার। সো VD অন ডিভাইডেড বাই R1, একইভাবে IS2 ইকুয়াল টু VD2 ডিভাইডেড বাই R2। এতটুকু জানলে এর ভিতরে আর এমন কোনো কিছু নেই যেটা না পারার কথা। এতটুকু বুঝলে বাকি সবই পারার কথা। রেজিস্ট্যান্সের মান দিয়ে দিয়েছি, এখন ভোল্টেজটা বের করতে হবে। VD2 আছে, VD2কে VD1-এর সাপেক্ষে রিপ্রেজেন্ট করো। VS সমান, হ্যাঁ মাইনাস করলে হয়ে যাচ্ছে। এটা তো সমস্যা হওয়ার কথা না, কারণ VS এর ভোল্টেজ তো আমি দিয়ে দিয়েছি, তো সমস্যা হওয়ার কথা না। VD/2 আসলো, অর্ধেক করে দিয়েছি, ক্যালকুলেশনটা করব। হ্যাঁ,
টোটা নেমে আসার কারণে হয়তো ক্যালকুলেট, কিন্তু ইঞ্জিনিয়ার হিসেবে তোমাকে ক্যালকুলেশন পারতে হবে। খুবই সহজ একটা জিনিস ছিল, 10-এ 10 পাওয়াটা খুবই জরুরি এই সমস্ত জিনিসের ক্ষেত্রে। দেখো এর একটা 10-এ 10 মানে কিন্তু তুমি 90%-এর মানে 100%-এর ভিতরে 10% আগায় গেছো। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, এখন আসি, গত ক্লাসে আমরা দেখাচ্ছিলাম ডায়োডের সুইচিং ক্যারেক্টারিস্টিক্স, এবং ডায়োডের সুইচিং ক্যারেক্টারিস্টিক্সের ভিতরে তার রিভার্স রিকভারি যে কারেন্টটা থাকে, তার রিভার্স রিকভারি যে চার্জটা থাকে, এবং রিভার্স রিকভারি যে টাইমটা থাকে, এর ক্যালকুলেশন দেখিয়েছিলাম। দেখো এই ক্যালকুলেশন তোমার মাথার ভিতরে থাক বা না থাক, কিন্তু আলটিমেটলি এত বড় ক্যালকুলেশন তোমাকে দিবে না, কিন্তু এর ফেনোমেনাটা তোমার জানতে হবে, তোমাকে ব্যাখ্যা করতে পারতে হবে। সো আমরা এর চার্জ কীভাবে ক্যালকুলেট করে, এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স আসার পিছনে কারণ কী ছিল? রিভার্সের দিকে আসার কারণ ছিল যে এর ডিপ্লেশন রিজন এবং এর এন টাইপ এবং পি টাইপ ভিতরে যে চার্জটা ছিল সেটা রিমুভ হতে সময় নেয়, যার জন্য নেগেটিভ দিকে কারেন্টের একটা স্পাইক পেয়েছিলাম। ওকে, এই কারেন্টের জন্য কি পরিমাণ চার্জ এখানে স্টোর অবস্থায় ছিল সেই স্টোর চার্জের একটা ইকুয়েশন লিখেছিলাম। এখানে যে রিভার্স রিকভারি যে টাইমটা ছিল সেই টাইমের ক্যালকুলেশনটা করেছিলাম, এবং ম্যাক্সিমাম কারেন্টটা কতটুকু হবে তার ক্যালকুলেশনও আমরা করেছিলাম। তুমি থ্রু দ্য মানে হোল প্রসিডিওর তোমার মনে রাখার দরকার নেই, তুমি শুধু স্পেসিফিক রিজনটা মনে রাখো যে টি আর আর সমান কী ছিল, টি আর আর সমান 2 ছিল ডিভাইডেড বাই ডিআই বাই ডিটি স্কোয়ার ছিল, হয়ে গেল। আমি একবার করেছিলাম, আমার মনে আছে এখন। সো এটা এমন কোনো হাতি ঘোড়া কোনো ব্যাপার না, একটু চেষ্টা করতে হবে। ওকে, আচ্ছা, এখান দিয়ে এর একটা ক্যালকুলেশন ছিল, আর এখানে সে ডায়োডের এই ম্যাথটাই দিয়েছি, আর হুবহু এই জিনিসটাই দিয়েছি যে সিরিজ কানেকশানের কী কী অসুবিধা ছিল, সেই সিরিজ কানেকশানের অসুবিধা দূর করার জন্য আমি দুইটা জিনিস করেছিলাম, যে আমার স্টাডি স্টেট কন্ডিশনের রেজিস্টার লাগিয়েছিলাম, আর ডাইনামিক কন্ডিশনের ক্ষেত্রে মানে ট্রানজিয়েন্ট কন্ডিশনের ক্ষেত্রে হচ্ছে আমি এর সঙ্গে একটা ক্যাপাসিটার উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স লাগিয়েছিলাম। আমি কিন্তু পরীক্ষাতে এই ধরনের ফিগার চাইতে পারি যে স্টাডি স্টেট কন্ডিশনের জন্য ফিগারটা কেমন হবে বা ট্রানজিয়েন্ট কন্ডিশনের জন্য ফিগারটা কেমন হবে। ওকে, এখন এই ডায়োডের ক্ষেত্রে প্যারালালের ক্ষেত্রেও একই, আমার রেজিস্টার এবং ওখানে ইন্ডাক্টরে ইউজ করা হয়েছিল শুধুমাত্র স্টাডি স্টেট এবং ডাইনামিক কন্ডিশনটা স্যাটিসফাই করার জন্য। একটু দেখে নিও। এখন আমি গত ক্লাসে ডায়োডের আর সার্কিট, ডায়োড উইথ রেজিস্ট্যান্স, ডায়োড উইথ RL, ডায়োড উইথ RC, এই সার্কিটগুলো সম্পর্কে কি ধারণা আছে? RC সার্কিট, RL সার্কিট, ডিসি সার্কিটে পড়ানোর কথা, RLC সার্কিট সম্পর্কে ধারণা থাকতে হবে। ওকে, সো RC সার্কিট থাকলে যেহেতু এখানে একটা ক্যাপাসিটার থাকে, সার্কিটের বিহেভিয়ারটা একটু অন্যরকম হয়। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কি যে ইনপুটে যদি একটা ধরো একটা ইনপুট ভোল্টেজ এখানে আমি দিয়েছি, সে সার্কিটটা কেমন হতে পারে। ধরো এখানে একটা ভোল্টেজ ছিল, ভোল্টেজ সোর্সের এখানে একটা সুইচ ছিল, এখানে একটা রেজিস্টার ছিল। ওকে, সো এটা হচ্ছে ভি ইন, এটা ধরি হচ্ছে ভি আউট, এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে হচ্ছে আই আউট। ওকে, আমি যদি ভি ইনের সাথে ভি নট বা আই নটের একটা সম্পর্ক দেখার চেষ্টা করি, ভি ইন হচ্ছে যেহেতু একদম ডিসি ভোল্টেজ, সো একদম কনস্ট্যান্ট, সো এটা হচ্ছে ভি ইনের গ্রাফটা হতে পারে একদম ডিরেক্ট, তুমি সাপ্লাই দিচ্ছ কি আউটপুটে চলে যাচ্ছে, কোনো ডিলে নেই, কোনো ডিলে টাইম নেই। এটা কিন্তু সার্কিটের রেসপন্সের ক্ষেত্রে তোমার খুবই গুরুত্বপূর্ণ, যে সার্কিট কতটুকু ডিলে করতেছে, কতটুকু সময় ধরে চার্জ ধরে রাখতেছে। এই রেসপন্সটা যদি তুমি না বুঝতে পারো, তাহলে ডিভাইস যখন তুমি তৈরি করবে তখন তোমার ডিভাইসটা ঠিকঠাক কাজ করবে না। এই জন্যই মূলত হচ্ছে তোমাকে আগেই আমি ইনভার্টারের সার্কিট বা আগেই আমি বাকবুস্ট কনভার্টারের সার্কিট না দেখিয়ে বা রেকটিফায়ারের সার্কিট না দেখিয়ে আমি ডিভাইসগুলো আগে পড়াচ্ছি, কারণ ডিভাইসের ক্যারেক্টারিস্টিক্স যদি তুমি না জানো তাহলে আলটিমেটলি ওর ক্যারেক্টারিস্টিক্স তুমি বিহেভটা বর্ণনা করতে পারবে না। ওকে, এর আউটপুট ভি নট, যখন ভোল্টেজ অ্যাপ্লাই করেছি আউটপুটটা ডিরেক্টলি চলে আসবে। এই ভি নটটা আসবে কত, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ড্রপটা আসবে কারেন্ট ইন্টু আই গুণ করলে যেটা আসে সেটা হবে, এটা যে ওটা সমান হবে, অবশ্যই সমান হবে, প্যারালাল আছে, ভি নট ইকুয়াল টু ভি আই এখানে বোঝা যাচ্ছে। ওকে, আর কারেন্টের ইকুয়েশনের ক্ষেত্রে যদি কারেন্টের কথা চিন্তা করি, এখানে কারেন্ট, সো কারেন্টটাও স্টাডি স্টেট হবে কিন্তু ভি নট বাই আর হিসেবে আসবে, সেটা তিনটাই একদম ডিসি লাইনের মতো। ওকে, কিন্তু এইটাকে এই সার্কিটে যদি এখন আমি একটা ক্যাপাসিটার লাগিয়ে দিই, যেটা ডায়োড দিয়ে আমি এখানে অন অফ করতেছিলাম, তাহলে সেই ধরনের সার্কিটের বিহেভিয়ারটা কেমন হয় সেটা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। যে সার্কিটে এখন আরসি সার্কিটের বিহেভিয়ার, আরসি সার্কিট একটা ক্যাপাসিটার ডিসিতে ওপেন না শর্ট, ডিসিতে ওপেন না শর্ট, ক্যাপাসিটার অবশ্যই ডিসিতে ওপেন, ক্যাপাসিটার অবশ্যই ডিসিতে ওপেন থাকবে।
এসিতে শর্ট পাথ হিসেবে বিহেভ করবে। সো আমি একটা ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি এবং এর আউটপুট বা ক্যাপাসিটার থেকে যে আউটপুটটা আসছে সেটা দেখার চেষ্টা করছি রেসপন্সটা কেমন করতেছে, তার সার্কিটে বিহেভিয়ারটা কেমন হচ্ছে। সো আমি সার্কিটে একটা ইনপুট দিয়েছি, আমি t=0 সার্কিটটা অন করে দিয়েছি। এই ক্যালকুলেশনটা আমি পরে দেখাচ্ছি, কিন্তু এর বিহেভিয়ারটা আগে একটু দেখিয়ে নিই। সো t=1 0 সেকেন্ডে যখন অন করেছি তখন কারেন্ট দেখো এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছে। কেন? কারণ t=0 টাইমে ক্যাপাসিটারটা সব থেকে হাই ভোল্টেজে চার্জ হবে, সব থেকে হাই ভোল্টেজে চার্জ হবে, সব থেকে হাই, কোনো চার্জ নেই তোর ভিতরে, কোনো চার্জ নেই। সো খুব দ্রুত প্লেটে চার্জ চলে আসবে, সময় নিবে, সেটা একটু ডিলে টাইম থাকবে, এখানে আমি দেখাইনি সেটা, এটা আইডিয়াল ধরে নিচ্ছি। ওকে, সো এখানে ডিরেক্টলি VS/R এই রেটে কারেন্টটা আসবে, এখানে VS/R এই রেটে কারেন্ট আসবে। কিন্তু একটু পরে গিয়ে কেন কারেন্টটা কমবে? কারণ এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়ে যাবে, তখন VS-VC/R হয়ে যাবে, তাই না? সো কারেন্টটা আমি যদি ক্যালকুলেশন করি দেখা যায় এক্সপোনেনশিয়ালি ডিকে করে। ওকে, এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, এবং যে এই এক্সপোনেন্ট যেটা হবে এটা কিন্তু মানে 37% আসা পর্যন্ত যেটা আসবে সেটা হচ্ছে 1 টাউ টাইম পরে। এটা হচ্ছে সার্কিটের রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্সের মানের উপর নির্ভর করে এই সার্কিটটা ফাস্ট ডিসচার্জ হচ্ছে নাকি ফাস্ট চার্জ হচ্ছে এটা নির্ণয় করা হয়। ওকে, সো যদি রেজিস্ট্যান্সের মান বড় হয় টাউটা একটু বেশি বড় হয়ে যাবে, ক্যাপাসিটেন্সের মান যদি বড় হয় সেক্ষেত্রে একটু ভেরিয়েশন থাকবে। সো আর এবং সি এর ভ্যারিয়েশনের সঙ্গে এই চার্জিং এবং ডিসচার্জিং সাইকেলটা ফাস্ট বা স্লো এই জিনিসটা হয়ে থাকে। একই সঙ্গে ভোল্টেজের কথা যদি চিন্তা করি, এখানে কারেন্ট যখন প্রথমে হাই ছিল এখানে কারেন্ট কিন্তু ভোল্টেজ তখন 0 ছিল, কারণ ক্যাপাসিটারের কোনো ভোল্টেজই ছিল না, ক্যাপাসিটার এগেনস্টে কোনো ভোল্টেজই ছিল না। আস্তে আস্তে এখানে কারেন্ট আসতেছে মানে চার্জ আসছে, ক্যাপাসিটারের ভোল্টেজ ইনক্রিজ করতেছে, ক্যাপাসিটারের ভোল্টেজ ইনক্রিজ করতেছে, এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করলো। একটা সার্টেন পিরিয়ডে এসে এটা একদমই স্টেডি স্টেট হয়ে যাবে, ওর বেশি ভোল্টেজ ক্যাপাসিটার আর নিতে পারবে না, কারেন্ট তখন 0 হয়ে যাবে, কারণ ডিসিতে এসেই এই পর্যন্ত চার্জ নেওয়ার পরে ক্যাপাসিটারটা ওপেন সার্কিট হয়ে গেছে। যখনই ওপেন হয়ে গেছে ক্যাপাসিটারের ভিতর দিয়ে আর কোনো কারেন্ট যাচ্ছে না, সো ক্যাপাসিটারের ভোল্টেজ তখন একদম ফিক্সড হয়ে গেছে। ওকে, সো এটা হচ্ছে আরসি সার্কিটের রেসপন্স। এই রেসপন্সগুলো কী ধরনের ইকুয়েশন থেকে বিহেভ করা মানে এক্সপ্লেন করতে পারি তার এক্সপ্লেনেশন ওরা এইখানে দিছে। ওকে, সো ভোল্টেজের ইকুয়েশন লিখেছে, তারা KVL ব্যবহার করেছে। ওকে, এই ইকুয়েশনে যদি আমি KVL অ্যাপ্লাই করি, সো VS আছে, আমি রেজিস্টার ডায়োডের এক করেছে ভোল্টেজটা নেগলেক্ট করেছি, এটা একদমই অল্প। সো এই ভোল্টেজটা এবং এই 3টা ভোল্টেজই তো আছে, এই 3টা ভোল্টেজ যদি KVL অ্যাপ্লাই করি, আমি যদি KVL অ্যাপ্লাই করি তাহলে এই ধরনের একটা ইকুয়েশন আসে। এই ইকুয়েশনটাকে আমি ক্যাপাসিটারের ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে এটা 1/C T0 থেকে T পর্যন্ত IDT। এটাকে তোমার সলভ করতে হবে। নর্মালি টাইম ডোমেইনে এটা সলভ করা যায় না, এটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে ওরা সলভ করছে। তুমি দেখো ডিসি সার্কিটেও এটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে সলভ করা হয়। এটা সলভ করে করে সে ফাইনালি যে কারেন্টের ইকুয়েশনটা বের করেছিল দেখো এটা কিন্তু এক্সপোনেনশিয়ালি ডিকে, এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকে। T= যখন 0 ওই সময়ে দেখো এইটার মান কত? 1। T=0 এটার মান 1, সো কারেন্ট সব তখন হবে VS/R। আমি কিন্তু ওইখানে লিখেছি তখন হাইয়েস্ট কারেন্ট পাবো, কারেন্ট কিন্তু তখন হাইয়েস্ট ছিল, VS/R তখন লিখেছি। আর যখন ইনফিনিটি তখন এটা 0, তখন এটা 0-র কাছাকাছি থাকবে। সো কারেন্টের বিহেভিয়ারটা তো বোঝা গেল। সো এই ইকুয়েশন দিয়ে কারেন্টের বিহেভিয়ারটা আসে। আর ক্যাপাসিটারের বিহেভিয়ারের জন্য ক্যাপাসিটার ইকুয়েশনটা লিখেছে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এখানে করছে আবারও। যদি তোমার এই ইকুয়েশন ডেরাইভেশনের কোনো ইস্যু থাকে তুমি দেখতে পারো, বইয়ে ডেরাইভেশনগুলো করা আছে, আমার ডেরাইভেশনে এত ইচ্ছা নেই। সো VS এর ক্যাপাসিটারের ভোল্টেজ VS মাইনাস E⁻t/τ, এই টাউ হচ্ছে টাইম কনস্ট্যান্ট, টাউ=R/C। সো এটা কিন্তু এক্সপোনেনশিয়ালি রাইজিং একটা, যদি এটাকে প্লট করো এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি রাইজিং, মানে আস্তে আস্তে বাড়তেছে, সেই গ্রাফটা এই পার্টটুকু এখানে ব্যাখ্যা করছে যে VS মাইনাস E⁻t/τ এটা আস্তে আস্তে বাড়তেছে। সো এই গ্রাফটুকুকে আমি এক্সপ্লেন করছি হচ্ছে এইটা থেকে, এই ইকুয়েশন থেকে। কিন্তু তোমাকে জানতে হবে আরসি সার্কিটের বিহেভিয়ারটা কেমন। তুমি ইকুয়েশনটা যদি ভুলেও যাও আমার কোনো ক্ষতি নেই, কিন্তু একটা আরসি সার্কিট আসলে কারেন্টটা যে এইরকম ডিকে করবে, ভোল্টেজটা যে কীরকম রাইজ করবে, এটা তোমার মাথায় সেট হওয়া প্রয়োজন। ওকে, যখন ফাইনাল গ্রাফে যাব তখন এই জিনিসগুলো আসবে। ফাইনালি যখন ক্যাপাসিটার কি পরিবর্তনকে বাধা দেয়, ক্যাপাসিটার যদি আমি সার্কিটে ব্যবহার করি তাহলে সে কারেন্ট ভোল্টেজের যে কোনো একটা পরিবর্তনকে বাধা দেয়। কিসের পরিবর্তনকে বাধা দেয়?
নো ওয়ে। ক্যাপাসিটার অবশ্যই ভোল্টেজ পরিবর্তনকে বাধা দিবে, ক্যাপাসিটার অবশ্যই ভোল্টেজ পরিবর্তনকে বাধা দিবে। কেন বাধা দিবে সেই এক্সপ্লেনেশনটাও এই ইকুয়েশনের ভিতরে আছে। দেখো ক্যাপাসিটারের ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে ইন্টিগ্রেশন, ক্যাপাসিটারের ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে ইন্টিগ্রেশন, টাইমের সাপেক্ষে কন্টিনিউয়াস, টাইমের সাপেক্ষে কন্টিনিউয়াস। যদি কন্টিনিউয়াস হতে হয় অ্যাড্রাপ্টলি তো সে জিরো হতে পারবে না। সো ক্যাপাসিটারের ভোল্টেজ ইনস্ট্যান্টলি জিরো করা সম্ভব না, এটা কন্টিনিউয়াস একটা পাথ হতে হবে। হ্যাঁ ওকে ওকে চার্জ হচ্ছে, হ্যাঁ 10 ভোল্ট পর্যন্ত সে স্টোর করবে। হ্যাঁ করে দিলে হ্যাঁ ইনস্ট্যান্টলি 10 ভোল্টের তুমি একটা ইস্যু পাবে। এটা আস্তে আস্তে ডিকে করবে, এটা ভোল্টেজ চেঞ্জকে বাধা দিবে। হুটহাট যে প্যারালাল করছো 5 ভোল্ট এবং 10 ভোল্ট, এটা হুট করে 5 ভোল্ট হয়ে যাবে না, একটু সময় নিবে। এই গ্রাফ বা এই ইকুয়েশন তাই বলে, ইনস্ট্যান্টলি তুমি এটাকে জিরো করতে পারবে না, বা ভোল্টেজ ডেভেলপ করে রেখেছিল এবং ওই ভোল্টেজটা টাইমের সাপেক্ষে কন্টিনিউয়াস, টাইমের সাপেক্ষে কন্টিনিউয়াস। ওকে, ডিসি সার্কিটটা বইটা আরও একটু ভালো করে পড়ার দরকার ছিল। ওকে, আমার আরসি সার্কিট বা ফার্স্ট অর্ডার সার্কিট, সেকেন্ড অর্ডার সার্কিট, এই সার্কিটগুলো একটু দেখার দরকার ছিল। এখন হয়তো মাথার উপর দিয়ে যায় স্যার কি বলে, এগুলো দরকার আছে, এত সহজ না ইঞ্জিনিয়ারিং। ওকে, সো আরএল সার্কিট, ইন্ডাক্টরের একটা বিহেভিয়ার হচ্ছে এটা কারেন্ট পরিবর্তনকে বাধা দেয়। সো কারেন্টের ইকুয়েশনটা যা আসে টাইমের সাপেক্ষে কন্টিনিউয়াস। এটা ভোল্টেজ ইনস্ট্যান্টলি জিরো করে দেওয়া যায়, কিন্তু এর কারেন্ট ইনস্ট্যান্টলি জিরো করা যায় না। হ্যাঁ, কারেন্ট ইনস্ট্যান্টলি জিরো করতে গেলে পরে ঝামেলা আছে, ইনফিনিটি হয়ে যায়। সো এটা অ্যাবনর্মাল সিচুয়েশান চলে আসে। সো যদি আরসি সার্কিট নেই সেক্ষেত্রে ভোল্টেজ, ডিসি সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ আস্তে আস্তে ডিকে করতে থাকে, ভোল্টেজ আস্তে আস্তে ডিকে করতে থাকছে, আর কারেন্টটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি আস্তে আস্তে বাড়তেছে, এক্সপোনেনশিয়ালি আস্তে আস্তে বাড়বে। ওকে, সো ওটার ক্ষেত্রে উল্টা, কিন্তু ক্যাপাসিটারের তুলনায় এর বিহেভিয়ারটা একটু উল্টা। ওর ক্ষেত্রে কী হচ্ছিল, ভোল্টেজটা এক্সপোনেনশিয়ালি বাড়তেছিল, আর এর ক্ষেত্রে হচ্ছে কারেন্টটা এক্সপোনেনশিয়ালি বাড়বে। ওকে, একইভাবে যদি আমি আরএলসি সার্কিটের কথা চিন্তা করি, আরএলসি সার্কিট এখন তিনটাই ইউজ করেছি, তাহলে বিহেভিয়ারটা একটু অন্যরকম, দুইটার কম্বিনেশন হয়ে যাবে। দেখো এখানে হচ্ছে আমি ভোল্টেজের কথা চিন্তা করতেছি, ভোল্টেজটা সার্কিটের আউটপুট ভোল্টেজ এক্সপোনেনশিয়ালি বাড়ার চেষ্টা করতেছে, একবারে এসে একদম ফিক্সড হয়ে যাচ্ছে একটা জায়গাতে। আর কারেন্টটা একবার ম্যাক্সিমামে পৌঁছায়, একবার মিনিমামে চলে আসে। সো একটা লুপ পাই। সো লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার পড়ছিল না আরএলসি সার্কিটে, এই বিহেভিয়ারটা অ্যাকচুয়ালি এখান থেকে আসে। সো আমি ডায়োড দিয়ে যদি আরএল, আরসি বা আরএলসি সার্কিট আঁকতে বলি, তার বিহেভিয়ার আঁকতে বলি, তাহলে এই জিনিসগুলো তোমাকে আঁকতে হবে। সো ডায়োড সম্পর্কে আমি রেকটিফায়ারের হয়তো কিছু দেখাবো, কিন্তু সেটা পরে গিয়ে। আমি এখন আরেকটা ডিভাইস নিয়ে আলোচনা করব, সেটা নতুন একটা টপিক, সেটা হচ্ছে আমার পাওয়ার ট্রানজিস্টার। তোমরা বিজেটি পড়েছো? বিজেটির হালকা পাতলা ধারণা আছে। সো বিজেটি আমাদের একটু পড়তে হবে, এটা একটা পাওয়ার ইলেকট্রনিক্সের একটা কম্পোনেন্ট, এটার স্ট্রাকচার সহ আমরা ডিটেইল একটু দেখব। সো বাইপোলার জাংশন ট্রানজিস্টার, এটা হচ্ছে বিজেটি। এটা একটা সময় এত পপুলার ছিল যে মানুষের মুখে মুখে হয়ে গেছিলো। একটা রেডিও যেটা আমরা ব্যবহার করতাম আগে ডে টু ডে লাইফে, তার নামও ট্রানজিস্টার হয়ে গেছিলো, শুধু এইটার কারণে, এই বিজেটির কারণে। বিজেটিকে দুইভাবে ইউজ করা যায়। আমি চাইলে এটাকে সুইচ হিসেবে ইউজ করতে পারি, অ্যাজ এ সুইচ। সো বিজেটি এটা ইউজ করা যেতে পারে অ্যাজ এ সুইচ, অ্যাজ এ অ্যাম্পলিফায়ার। এই দুইটা কাজে বিজেটিকে ইউজ করা হয়, অ্যাম্পলিফায়ারের কাজে এবং সুইচিংয়ের কাজে। কিন্তু আমাদের মোটো হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্সে সুইচিং ইফিসিয়েন্সির জন্য আমরা অনেক বেশি কাজ করি, অ্যাম্পলিফায়ার নিয়ে আমরা এখানে কিছু করব না। সো বিজেটির অপারেশান অ্যাজ এ সুইচ হিসেবে আমরা দেখব এরা কিভাবে অপারেট করে। তার আগে হচ্ছে বিজেটির ডিটেইল আমি তোমাকে পড়িয়ে দিব যে বিজেটি কিভাবে কাজ করে, এর ওয়ার্কিং প্রিন্সিপালটা কিভাবে আসছে। ওকে, বিজেটির ক্ষেত্রে তিনটা টার্মিনাল থাকবে। ওকে, বিজেটির সিম্বলটা হচ্ছে, যদি খাতা কলমে আঁকতে যাই তাহলে এটা হচ্ছে আমার বিজেটির
সিম্বল। ওকে, কারেন্টের ডিরেকশন দিয়ে বোঝা যায় এটা কি টাইপের। সো এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে ইমিটার। সে কথাটা ওরা বলার চেষ্টা করতেছে। উপরে বলে দিয়েছে যে অ্যাম্পলিফায়ার এবং সুইচ হিসেবে এদের ইউজ করা যায়। তোমরা স্লাইডগুলো একটু মনোযোগ দিয়ে পড়িও, কারণ তোমাদের পড়ার জন্য যথেষ্ট তথ্য এখানে দেওয়া আছে। আমি হয়তো প্রতিটা লাইন পড়ে পড়ে যাবো না, জাস্ট এর ভিতর তথ্যগুলো পড়ে শোনাবো শুধু। সো এটা অ্যাম্পলিফায়ার এবং লজিক গেটের যে ইয়েটা আছে সুইচ হিসেবে ইউজ করা যায়। এরা তিনটা টার্মিনাল থাকে, একটা হচ্ছে কালেক্টর, একটা হচ্ছে বেজ, একটা হচ্ছে ইমিটার। এই বিজেটি ওই সুইচিংয়ের পারপাস ওই টাইপের বাদে আমার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে এনপিএন, একটা বলছে কি এনপিএন মানে কনস্ট্রাকশনটা, এর কনস্ট্রাকশনে যখন আসবো তখন বুঝতে পারবো। এনপিএন টাইপ আর একটা হচ্ছে পিএনপি টাইপ, এই দুই টাইপের হতে পারে। এইটা কিভাবে সুইচ হিসেবে ব্যবহার করে সেটা আমরা একটু পরে দেখব। এখানে আরও অনেক জিনিসপত্র আছে, একটু দেখে নিও, আমি এত জিনিস ইয়ে করতে চাচ্ছি না। সো এটা হচ্ছে একটা বিজেটির মানে আমি সিগন্যাল বিজেটি বা অ্যানালগ বিজেটি, যেটা হচ্ছে স্মল পাওয়ারের জন্য ব্যবহার করা হয়, সেটাকে অ্যানালগ বিজেটিও নাম দেওয়া হয়েছে। এর স্ট্রাকচারটা এমন, এটা হচ্ছে হরিজেন্টাল স্ট্রাকচার। এটা নর্মাল অ্যানালগগুলো কিন্তু হরিজেন্টাল স্ট্রাকচারে, আর পাওয়ার ইলেকট্রনিক্সের যত ডিভাইস পাবো ভার্টিক্যাল স্ট্রাকচারে। ওকে, যাতে সারফেস এরিয়াটা বেশি হয়, কারেন্ট বেশি কন্ডাক্ট করতে পারি, হিট বেশি ডিসিপেট করতে পারি। ওকে, সো এখানে দেখো পিএনপি, উপরে পি টাইপ, মাঝে এন টাইপ, তারপরে হচ্ছে পি টাইপ। এটা হচ্ছে পিএনপির স্ট্রাকচার। সো এটাকে আমি বেজ বলি, এটাকে কালেক্টর বলি, এটাকে ইমিটার বলি। নর্মালি আমি বেজে একটা কারেন্ট দিয়ে ইমিটার থেকে বা কালেক্টর থেকে ইমিটারে কি পরিমাণ কারেন্ট আসে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। এই জন্য এটাকে সুইচ বলা হচ্ছে, এটা কন্ট্রোলড সুইচ। আমার ডায়োডের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু কন্ট্রোল করা যায় না, কারেন্ট বা ভোল্টেজ কোনো কিছুকে কন্ট্রোল করা যায় না। কিন্তু এখন যেগুলো পড়বো আস্তে আস্তে এগুলো কিন্তু কন্ট্রোল সুইচ হিসেবে কাজ করতে পারবো। সো বেজে যখনই আমি একটা কারেন্ট দিব, সেটা ইমিটার থেকে কালেক্টর বা কালেক্টর থেকে ইমিটারে কারেন্ট ফ্লোকে কন্ট্রোল করতে পারবে। এই জন্য বিজেটিকে বলা হয় কারেন্ট কন্ট্রোল ডিভাইস। অ্যাকচুয়ালি বেজে কারেন্ট না থাকলে বিজেটি কখনো কাজ করে না। সো কারেন্ট দিয়ে কারেন্টকে কন্ট্রোল করি, এই জন্য হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস। এটা কিন্তু আমি সিগন্যাল বিজেটি বা অ্যানালগ বিজেটির জন্য পড়াচ্ছি। সো এটা হরিজেন্টাল স্ট্রাকচার হবে, আর যেটা আমি পাওয়ার বিজেটি পড়াবো সেটা ভার্টিক্যাল স্ট্রাকচারে আসবে। এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টারের একটা সিম্বল। এটা কারেন্টের ডিরেকশন ভিতরের দিকে থাকবে, এটা কারেন্ট যাবে ইমিটার থেকে কালেক্টরের দিকে। ওইটা অ্যারোটা চিহ্ন দিয়ে বোঝা যায় কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, কিন্তু ওয়ার্কিং প্রিন্সিপাল বোথ আর দ্য সেম, কোনো সমস্যা নেই। ওকে, আর এনপিএন ট্রানজিস্টার হলে সেটা কালেক্টর থেকে ইমিটারে কারেন্টটা আসবে। ওকে, কালেক্টর থেকে যে কারেন্টটা আসে সেই কারেন্টটাকে বলি হচ্ছে আইসি, ইমিটার থেকে যে কারেন্টটা আসে সেটাকে বলে আইই, আর বেস থেকে যে কারেন্টটা আসে সেটাকে বলি আইবি। ওকে, সো এইগুলো কিন্তু পরবর্তীতে আর বলে দিব না। আইসি বললে বুঝে নেওয়া হচ্ছে কালেক্টর কারেন্ট, আইবি বললে বুঝে নেওয়া হচ্ছে বেস কারেন্ট। ওকে, এই এনপিএন ট্রানজিস্টার যেটা আছে এটা হচ্ছে মানে দুইটা ডায়োড পাশাপাশি কানেক্টেড, এমনভাবে চিন্তা করা যেতে পারে যে এখানে একটা ডায়োড, এখানে একটা ডায়োড, মাঝে বেজ হিসেবে কাজ করে। কিন্তু অ্যাকচুয়ালি দুইটা ডায়োড নিয়ে এভাবে বেজ হিসেবে কাজ করলে কিন্তু এটা কাজ করবে না, কিন্তু এটা মনে হচ্ছে এই টাইপের। এটা হচ্ছে ইন্টারনাল তৈরি। এই তোমাদের একটা কাজ ছিল, হ্যাঁ কী যেন ডায়োডের ভোল্টেজ ছিল না? আচ্ছা, ওটা একটু পরে আসতেছি। আচ্ছা, সো এখানে দুইটা ডায়োড ছিল, মনে হচ্ছে দুইটা ডায়োডের মাঝে একটা বেস দিয়ে বেস থেকে কারেন্টকে কন্ট্রোল করে আমি কালেক্টর থেকে ইমিটারের কারেন্টটাকে কন্ট্রোল করতে পারি। ওকে, এখন আসি এইটার স্ট্রাকচার কেমন। স্ট্রাকচারটা খুব ভালোভাবে বুঝতে হবে। আমি স্ট্রাকচারটা এখানের বদলে এখানে এই ট্রানজিস্টারের অপারেশনটা একটু বোঝানোর চেষ্টা করি, কিভাবে সে অপারেট করে অ্যাজ এ সুইচ হিসেবে আমি বোঝানোর চেষ্টা করব। ওকে, সবাই একটু আঁকো আমার সঙ্গে সঙ্গে। আমি এনপিএন ট্রানজিস্টারের ওয়ার্কিং প্রিন্সিপালটা বর্ণনা করব। এখানে করা আছে পিএনপির ওয়ার্কিং প্রিন্সিপাল, দুইটাই হয়ে যাবে তাহলে তোমার জন্য। বেশি ছোট বড় হয়ে গেল, এত ছোট বড় না।
এটাকে নাম দিচ্ছি বেজ, এটা হচ্ছে আমার ইমিটার, এটা হচ্ছে আমার কালেক্টর। ওকে, সো ইমিটার যেটা থাকবে এটা হচ্ছে হাইলি ডোপড রিজন। কি? হাইলি ডোপড রিজন। বডি যেটা থাকবে এটা হচ্ছে লাইটলি ডোপড। এটা যেটা থাকবে মডারেটলি ডোপড। ওকে, তিন ধরনের ডোপিং থাকবে। আর যদি লেন্থের কথা চিন্তা করি বা এরিয়ার কথা চিন্তা করি, সব থেকে বেশি বড় হবে হচ্ছে কালেক্টরের এরিয়া, সব থেকে বড় হবে। আর বেজের এরিয়া হবে হচ্ছে সব থেকে ছোটো, থিনেস্ট পার্ট, স্যান্ডউইচের মতো, দুইটা পিসের মাঝে স্যান্ডউইচের মতো হয়ে বসে থাকবে। এই বেসটাকে সব থেকে ছোটো হওয়ার লজিকটা হচ্ছে আমার ইমিটার থেকে যতগুলো ইলেকট্রন আসবে তা যেন কালেক্টরে চলে যেতে পারে, বেজে যেন কোনোভাবেই রিকম্বাইন না হয়ে যায়, মানে ম্যাক্সিমাম যেন এখানে আসে। এই জন্য বেসটাকে সব থেকে ছোটো রাখা হয় সবসময় যে কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে। বেজ হচ্ছে সব থেকে থিন লেয়ার, কারণ আমি চাই ইমিটার থেকে কালেক্টরে যেমন সমস্ত ইলেকট্রনগুলো কালেক্ট হতে পারে। আর এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে বেজের তুলনায় বড় হবে কিন্তু কালেক্টরের তুলনায় ছোট হবে। যেহেতু কালেক্টরে সবগুলো ইলেকট্রন কালেক্ট হচ্ছে, সেখানে হিট বেশি তৈরি হতে পারে। যেহেতু হিট বেশি তৈরি হবে, তার একটু সারফেস এরিয়াটা যদি বেশি না থাকে তাহলে সে বেশি গরম হবে। এই কারণ হচ্ছে কালেক্টর রিজিয়নটাকে একটু বড় রাখা হয়। ওকে, ডান? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? সো এটা কিন্তু আমি এই স্ট্রাকচারটা একবারে তৈরি করি, আমি আলাদা আলাদাভাবে তৈরি করি না, যে এই একবার পি টাইপ নিলাম, একবার এন টাইপ নিলাম, তারপর আলাদা করে জোড়া লাগালাম না, এইভাবে না। একবারে যখন তৈরি করি একবারে তৈরি করে ফেলি জিনিসটা। ওকে, এনপিএনের জন্য এটা হচ্ছে এনপিএন। সো এটা হচ্ছে এনপিএন। ওকে, এটার ওয়ার্কিং প্রিন্সিপালে এসে যখন আমি এটা বানিয়েছি, তাই না, তখন দুইটা ডিপ্লেশন রিজন তৈরি হয়েছে। কিন্তু একটা হচ্ছে এনপি এখানে একটা, আর পিএন এখানে একটা, দুইটা ডিপ্লেশন রিজন তৈরি হয়েছে। কিন্তু একই সঙ্গে কিছু ক্যাপাসিটেন্সও তৈরি হয়ে গেছে এখানে, তাই না? সো এই ক্যাপাসিটেন্সের ইস্যু কিন্তু এখানে আসবে। আমার ওই ডায়োডের ক্ষেত্রে ক্যাপাসিটেন্সের কারণে কিন্তু চার্জ স্টোর হয়ে থাকতেছিল, তাই না? সো যেটাকে পরে রিমুভ করছিলাম আমরা। ওকে, সো এখানে একটা ডিপ্লেশন রিজন তৈরি হয়ে যাবে, এখানে একটা ডিপ্লেশন রিজন তৈরি হবে, এটা একটা ডিপ্লেশন রিজন। আর এদিকে এই টাইপটার জন্য এদিকে একটু বেশি আসবে, এদিকে একটু বেশি আসবে। কেন আসবে? এই ডিপ্লেশন রিজনটা একটু বড় হবে। কেন বড় আসবে? আমি বলেছি এটা মডারেটলি ডোপড। যেহেতু মডারেটলি ডোপড, সেহেতু অল্প কয়টা হোল এদিকে চলে আসলে, ইলেকট্রন এদিকে চলে আসলে অনেকটা জায়গা ফাঁকা হয়ে যাবে। তার একটা উদাহরণ বোধহয় এখানে ফিগারে কোথাও আছে, এই যে। সো দেখো, এখান থেকে যে এইখান থেকে যে ইলেকট্রনগুলো চলে গেছে, চলে যাওয়ার জন্য এখানে অনেক বেশি জায়গা ফাঁকা হয়ে গেছে, এবং একটু স্ট্রাকচারে চার্জগুলো একটু দূরে দূরে আছে, ঠিক আছে? সেই জিনিসটা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। ওকে, সো ওয়ার্কিং প্রিন্সিপালের ভিতরে আমার শুরুতেই যদি বিজেটি অ্যাজ এ অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করি, এর মোড অফ অপারেশন আছে 3-4 ধরনের অপারেশন আছে। সো বেজ ইমিটার জাংশন, এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি নর্মালি, আর হচ্ছে কালেক্টর বেজ জাংশন, এখানে আরেকটা ভোল্টেজ অ্যাপ্লাই করি। যদি আমি সুইচ হিসেবে অপারেশনটা করি, তাহলে বেজ ইমিটার জাংশনকে ফরওয়ার্ড বায়াস করে দেই, কালেক্টর ইমিটার জাংশনকেও আমি ফরওয়ার্ড বায়াস করে দিই। যদি অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করি, তাহলে বেজ ইমিটার জাংশনকে আমি করি ফরওয়ার্ড বায়াস, মোটামুটি একটা ভোল্টেজ দিয়ে। আর কালেক্টর বেজ জাংশনকে করি হচ্ছে আমি রিভার্স বায়াস। এটা হচ্ছে ভিসিসি, এটা হচ্ছে ভিইই। ওকে, এই দুইটা কাজ করে রেখেছি। এখন এর ওয়ার্কিং প্রিন্সিপাল বর্ণনা করার জন্য আমি ধরে নিয়েছি যে বেজ ইমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস আছে এবং কালেক্টর বেজ জাংশন এটা রিভার্স বায়াস আছে।
যখন ফরওয়ার্ড বায়াস, আমি এটা কিন্তু রিভার্স বায়াস করেছি, যেহেতু রিভার্স বায়াস করেছি এই ডিপ্লেশন রিজনটা অনেক বড় হয়ে গেছে, ডিপ্লেশন রিজনটা অনেক বড় হয়ে গেছে। আর এখানে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে, এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে এদিক থেকে এদিকে বড় সড়ো একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে আছে। ওকে, সো যেহেতু রিভার্স করেছি আরও বড় হয়েছে ডিপ্লেশন রিজনটা। আর এটা ফরওয়ার্ড করে দিয়েছি, ফরওয়ার্ড করে দেওয়ার ফলে এখানে ডিপ্লেশন রিজনটা নাই হয়ে গেছে, তাই না? ফরওয়ার্ড করলে তো ডিপ্লেশন রিজন আর থাকবে না, ফরওয়ার্ড করলে ডিপ্লেশন রিজন আর থাকবে না। মোটামুটি 0.7 ভোল্টের উপরে দিয়েছি মোটামুটি ধরে নাও, সো এখানে ডিপ্লেশন রিজন থাকবে না, খুব সোজা হিসাব। আর এদিকে ডিপ্লেশন রিজন আছে যেটা হচ্ছে অনেক বড়। এখন এখানে তো আমি ফরওয়ার্ড বায়াস করেছি, কিন্তু এখানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি, ইলেকট্রনগুলো সুন্দর মতো এন টাইপ থেকে পি টাইপে চলে আসবে, ইলেকট্রনগুলো দৌড়ায় এখানে চলে আসবে। ওকে, এইখানে যে ইলেকট্রনগুলো ছিল এখানে দৌড়ায় চলে আসবে, ইলেকট্রনগুলো এখান থেকে এখানে চলে আসবে, ডিফিউশন হবে। একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, এখানে কনসেন্ট্রেশন বেশি আছে, এর উপর একটা চাপও আছে, তো সেই চাপের কারণে এখানে আমার এইখানে চলে আসবে, বেজের এখানে চলে আসবে। কিন্তু বেসটাকে আমি অনেক থিন করে রেখেছি, অনেক থিন করে রেখেছি। সো বেজে কিছু ইলেকট্রন যখন আসলো, কিছু ইলেকট্রন যখন এখানে আসলো, কিছু ইলেকট্রন হয়তো বেজে রিকম্বাইন হয়ে যায়, কারণ বেজে তো হোল আছে, বেজে তো হোল আছে, একদম হোল শূন্য হয়ে যায়নি তো। সো কিছু ইলেকট্রন হয়তো এখানে হোলের সাথে রিকম্বাইন হয়ে যায়, কিছু অল্প পরিমাণে, খুবই কম। আর বাকি যত ইলেকট্রনগুলো থাকবে সেই ইলেকট্রনগুলো, এখানে একটা শক্তিশালী ইলেকট্রিক ফিল্ড আছে না, এই শক্তিশালী ইলেকট্রিক ফিল্ড একে ড্রিফট করে নিয়ে যাবে, ভাসায় নিয়ে যাবে। ইলেকট্রন সবসময়, সরি এখানে এটা ভুল লিখেছি আমি, এখানে এন টাইপ না, এখানে পজিটিভ চার্জ তৈরি হয়েছে না, ডিফিউশনের ফলে এখানে পজিটিভ চার্জ তৈরি হয়েছে না, এর ইলেকট্রিক ফিল্ড আছে এইদিকে, সো ইলেকট্রিক ফিল্ড এদিকে আছে। সো এখানে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো একদম ইলেকট্রিক ফিল্ড টান দিয়ে নিয়ে চলে আসবে। সো এখানে ফরওয়ার্ড বায়াস, ইলেকট্রনটা এখানে চলে আসলো, আর ইলেকট্রিক ফিল্ড যেটা আছে ওটা টান দিয়ে এই ইলেকট্রনটাকে এখান থেকে ভাসায় নিয়ে এখানে চলে আসবে। সো আমার ইমিটার থেকে বা কালেক্টর থেকে এখন ইমিটারে একটা কারেন্ট চলে আসবে, কারণ এখানে আমি কারেন্ট সাপ্লাই দিচ্ছি, কারেন্ট যখন সাপ্লাই দিচ্ছি, তো কারেন্ট সাপ্লাই দিয়ে মানে কিন্তু বেজ মিটারে ভোল্টেজ দিয়ে রাখছি, ভোল্টেজ দিয়ে রাখার ফলে ইলেকট্রনগুলো এখানে আসছে, এখানে এসে দেখে রিভার্স বায়াস, ইলেকট্রনগুলো একদম সুইপ করে এখানে চলে আসবে। যখন চলে আসবে সে পুরো সার্কিট কমপ্লিট করে ফেলবে, কারণ এখান থেকে এখানে তো কারেন্টটা চলে গেছে, সো পুরো সার্কিটই কমপ্লিট হয়ে গেল। এভাবেই আসলে ট্রানজিস্টরের ভিতরে কারেন্ট ফ্লো করে থাকে। বুঝাইতে পারলাম? যদি এই জাংশনটা একটু বড় করে দিতাম তাহলে কিন্তু ইমিটার থেকে যে পরিমাণ ইলেকট্রন আসতো সে পরিমাণ ইলেকট্রন কালেক্টরে আসতো না। আমি চাই অ্যাজ ম্যাক্সিমাম অ্যাজ পসিবল যেন কালেক্টরে সবগুলো ইলেকট্রন কালেক্ট হয়। এর জন্য এই বেস কারেন্ট আইবি, যেটা আইবি, এটা নর্মালি মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের হয়। নর্মালি আমি এটা সিগন্যাল ডায়োড বা অ্যানালগ ডায়োডের জন্য বলছি, মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের হয়। আর এখান থেকে যে কালেক্টরে যে কারেন্টটা আসে, এটা নর্মালি আইসি মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের হয় অথবা অ্যাম্পিয়ার রেঞ্জের হয়। ওকে, সো ঘটনাটা কি দাঁড়ালো, যে বেজ ইমিটার জাংশন যদি ফরওয়ার্ড বায়াস করি সেক্ষেত্রে একই ধরনের ঘটনাটা ঘটবে, তখন দুই পাশে ডায়োড অন হয়ে যাবে। যদি দুটোই ফরওয়ার্ড করি দুই পাশে ডায়োড অন হয়ে গিয়ে কারেন্টটা সার্কুলেট করবে। আর যদি একটা ফরওয়ার্ড বায়াস একটা রিভার্স করে রাখি তাহলে ফরওয়ার্ড বায়াসের জন্য ইলেকট্রনগুলো বেজে আসবে, বেজ এবং কালেক্টরের ভিতরে শক্তিশালী একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে আছে। যেহেতু ইলেকট্রিক ফিল্ড আছে, বেজ থেকে ইলেকট্রনগুলো সুইপ করে কালেক্টরে চলে আসবে। সো কালেক্টর থেকে ইমিটার পর্যন্ত ইলেকট্রনের সুন্দর একটা চলাচলের পথ তৈরি হয়ে যাবে। সো কালেক্টর থেকে ইমিটারে কারেন্ট পাস করা শুরু করবে। এটাই হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টরের ওয়ার্কিং প্রিন্সিপাল। বোঝা গেছে? কিছুটা আইডিয়া পাওয়া গেছে? ওকে, আচ্ছা, এর মাঝে আরও কিছু কারেন্ট আছে যেটাকে বলা হয় রিভার্স কারেন্ট। দেখো এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে কিছু এখান থেকে যদি হোলগুলো তো কিছু এখানে গেছে না, একটা রিভার্স করে রেখেছে, কিছু হোল তো ওদিকে গেছেই। সো এদিকে অল্প ছোটো কারেন্ট পাওয়া যায়, কিন্তু সেটা খুবই কম, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ও কারেন্টের মান খুবই কম থাকে। ওকে, কিন্তু সুইচিংয়ের সময় ওই কারেন্টগুলো খুবই ঝামেলা করে। ওই যে বললাম রিভার্স রিকভারি, এটাও তো এখানে ডায়োড আছে, দুইটা ডায়োড আছে। যেহেতু এখানে দুইটা ডায়োড আছে, সুইচিংয়ের সময় একইভাবে ওই নেগেটিভ দিকে আমি কারেন্ট পাবো, সুইচিং ডিলেটা আসবে, এখানে সুইচিংয়ের ডিলেটা আসবে, সেই ডিলেটাও আমরা কথা বলবো। ওকে, এই জিনিসগুলো এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে পিএনপির জন্য। আর এই দেখো এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে
যে ইমিটার থেকে ম্যাক্সিমাম ইলেকট্রনগুলো যেন কালেক্টরে আসে, আর অল্প কিছু ইলেকট্রন বেজে রিকম্বাইন হতে পারে, কোনো সমস্যা নেই। সো বেজে অল্প একটু কারেন্ট পাবো, কিন্তু কালেক্টরের কারেন্টটা অনেক বড় পাবো। ওকে, এখন আসি এর ক্যারেক্টারিস্টিক্সটা কেমন। তার আগে কয়েকটা ইকুয়েশান দেখে আসি। ওকে, আমার বেজে যে কারেন্টটা ঢুকছে, দেখো বেজ কারেন্টটা ঢুকলো, ইমিটার কারেন্টটা বের হচ্ছে তো ইলেকট্রনের উল্টা দিকে, কালেক্টর কারেন্টটাও ঢুকলো, তাহলে এই দুইটা যোগফলই হবে হচ্ছে ইমিটারের কারেন্ট, তাই না? সো এইটা বিজেটির ক্ষেত্রে ইউনিভার্সাল। বিজেটির ক্ষেত্রে এই ইকুয়েশানটা হচ্ছে আই ই ইকুয়াল টু আই সি প্লাস আইবি। একদম কেন এটা ভোল্টেজ অ্যাম্প্লিফাই করে বা কারেন্ট অ্যাম্প্লিফাই করে সেটা আমরা একটু পরে দেখব। এর আরও কিছু ইকুয়েশান আছে, যেমন আমি যদি চাই কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্টের একটা রেশিও তৈরি করতে, আমি চাইলে লিখতেই পারি। সো বেটা ইকুয়াল টু আইসি বাই আইবি, বেটা ইকুয়াল টু আইসি বাই আইবি। এটা কিন্তু ভোল্টেজের অ্যাম্প্লিফিকেশনের সময় কাজে লাগে। বেটা ইকুয়াল টু আইসি বাই আইবি কমন একটা জিনিস, বিজেটির প্রবলেম সলভ করতে গেলে এটা আসবেই, মাস্ট। এই দুইটা ইকুয়েশন একটু মনে রাখো। আইসির ভিতরে দুইটা কারেন্ট ছিল, দেখো আমি আইসির ক্ষেত্রে বলেছিলাম যে এইখানটা থেকেও একটা কারেন্ট, অল্প একটু কারেন্ট যায়, কিন্তু হ্যাঁ এখান থেকে কিন্তু অল্প একটু কারেন্ট এদিকে মানে কিছু ট্রান্সফার হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারের জন্য, সেটার জন্য একটা কারেন্ট পাবো। সো আইসি কারেন্টেরও দুটো পার্ট আছে, আইসি মেজরিটি, আইসি মাইনরিটি, এই দুইটা যোগফল আইসি কারেন্ট। নর্মাল অ্যাপ্লিকেশনের সময় এগুলো খুব বেশি ঝামেলা করে না, কিন্তু যখন একদম অ্যাবনর্মাল সিচুয়েশান আসে, থার্মাল কন্ডিশনের ক্ষেত্রে এই আইসিবি কারেন্টটা খুব বেশি ইফেক্ট ফেলে, টেম্পারেচার যখন বেড়ে যায়। এটা ইস্যু নিয়ে আসবো আমি। মোড অফ অপারেশন, হ্যাঁ এই বিজেটির ক্ষেত্রে আমি অপারেশন করতে পারি হচ্ছে 4 ধরনের। কি বলছে যে বেজ ইমিটার জাংশন, আমি কি বললাম, বেজ ইমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস, ওকে, আর কালেক্টর বেজ জাংশন এটা রিভার্স বায়াস। দেখো কালেক্টর বেজ জাংশন রিভার্স বায়াস, এটা যদি হয় তাহলে বিজেটিটা অ্যাক্টিভ রিজিয়নে অপারেট করবে। কোথায়? অ্যাক্টিভ রিজনে। অ্যাক্টিভ রিজনে অপারেট করলে তাকে অ্যাম্প্লিফিকেশান করতে সাহায্য করে, সিগন্যাল অ্যাম্প্লিফাই করা যায় যদি অ্যাক্টিভ রিজনে অপারেট করি। ওকে, সো বেজ ইমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস, কালেক্টর বেজ জাংশন হচ্ছে রিভার্স বায়াস। আর বেজ ইমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস, কালেক্টর ইমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস, তাহলে এটা অ্যাজ এ সুইচ এবং স্যাচুরেশন রিজনে কাজ করবে। এই রিজনগুলো কি আমি একটু পরে দেখাবো, এখন বলতেছি শুধু। সো দুইটা ফরওয়ার্ড করলে সেটা সুইচের মতো কাজ করবে। সো বেজ ইমিটার জাংশন এবং কালেক্টর ইমিটার জাংশন অন করলে ডিরেক্টলি বিজেটি অন, ডিরেক্টলি অন, তার ম্যাক্সিমাম যে পরিমাণ কারেন্ট নেওয়ার কথা ততটুকুই নিবে, ম্যাক্সিমাম কারেন্ট নিবে সে। ওকে, আর দুটোই যদি রিভার্স করে দেয়, বেজ ইমিটার জাংশন রিভার্স, কালেক্টর ইমিটার জাংশন রিভার্স করি, অর্থাৎ এইটা এবং এইটা দুটোই রিভার্স করে দিলে বিজেটি অফ। সো একটা অফ স্টেট, একটা অন স্টেট, একটা অফ স্টেট, একটা অন স্টেট। সো এই দুইটা অপারেশন হচ্ছে সুইচিংয়ের জন্য ব্যবহার করা হয়, আমি যেটা পাওয়ার ইলেকট্রনিক্সে তোমাদের পড়ানোর চেষ্টা করতেছি। সো সুইচিংয়ের অপারেশনের জন্য দুটোই ফরওয়ার্ড অথবা দুটোই রিভার্স। আর আরেকটা অপারেশন হতে পারে একটা রিভার্স একটা ফরওয়ার্ড, এটা খুব বেশি কাজে লাগে না, যদিও করা যায়, এটা কাজের কোনো কিছু না। এক ভদ্রলোক ইউটিউবে খুব সুন্দর লেকচার দিয়েছেন, তার লেকচার থেকে মূলত এইগুলো আমার হচ্ছে আনা। উনি ইন্ডিয়ান এক ভদ্রলোক, উনি খুবই সুন্দর পড়ান, তুমি চাইলে জিনিসগুলো দেখতে পারো। ওকে, ওনার ভদ্রলোকের নামটা আমার মনে নেই এই মুহূর্তে, পরে তোমাকে আমি দিব। সো আমি এখন দেখার চেষ্টা করব যে এই স্যাচুরেশন রিজিয়নটা অ্যাকচুয়ালি কেন আসে বা কিভাবে এটাকে ব্যাখ্যা করা যায়। আমি স্যাচুরেশন রিজিয়নটা ব্যাখ্যা করব হচ্ছে বেস কারেন্টের সঙ্গে। এখানে হচ্ছে একটা বেস কারেন্ট, সো একটা হচ্ছে বেস কারেন্ট, একটা হচ্ছে কালেক্টর কারেন্ট। ওকে, ও কী করে রেখেছে, ভিভিবি, একটাকে ফরওয়ার্ড বায়াস করে রেখেছে আর একটাকে রিভার্স বায়াস করে রেখেছে। ওকে, তাই যদি হয় আমার আইসি ইকুয়াল টু কী ছিল, বেটা ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আইবি ছিল। সো আইসি ইকুয়াল টু বেটা ইন্টু আইবি, তাই তো? সো আইসির সাথে আইবি এর রিলেশন যদি আমি শুরুতে দাঁড় করাতে চাই, তাহলে বেটা যদি আইবি যদি 0 হয় তাহলে কারেন্ট 0,
এই পোর্শন থেকে শুরু হওয়া উচিত। বেটা যদি জিরো, কারেন্ট জিরো, সরি বেটা আইবি যদি জিরো হয়, কারেন্ট জিরো। আইবি যদি বাড়ে তাহলে এটা লিনিয়ারলি বাড়বে, তাই না? সো লিনিয়ারলি বাড়লো, এরকম হওয়ার কথা। সো আইবি এবং আইসি এর ক্যারেক্টারিস্টিক্স এই রকম হওয়ার কথা নর্মালি, কারণ বেস কারেন্ট যত বাড়াবো কালেক্টর কারেন্ট তত বেটা আইবি পরিমাণ বাড়বে, বাড়ার কথা। কিন্তু সার্টেন একটা পিরিয়ডে গিয়ে দেখা যায় যে এই স্যাচুরেশন রিজনে পৌঁছে গেছে। তখন স্যাচুরেশন মানে কি, দুইটাই ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে। মানে ডিভাইসের ভোল্টেজ যে তুমি চেঞ্জ করতেছো, ভিইই ইমিটারের ভোল্টেজ যে তুমি চেঞ্জ করতেছো, এটা চেঞ্জ করে এমন করে ফেলেছো যে দুইটা বেজই আমার ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে। কারণ এই কারেন্ট চেঞ্জ হচ্ছে কীভাবে, ভোল্টেজ চেঞ্জ করেই তো হচ্ছে, এমনি তো আর হচ্ছে না। আমি ভোল্টেজ চেঞ্জ করতেছি, যখনই ভোল্টেজ চেঞ্জ করতেছি তখন একটা পিরিয়ডে গিয়ে দেখা যায় যে এই কারেন্টটা আর বাড়তেছে না, এটা স্যাচুরেট হয়ে যায়। সো এই পর্যন্ত যে পার্টটা পাইলাম বেটা ইন্টু আইবি, এটা হচ্ছে ওই লিনিয়ার রিজনের জন্য, মানে যেখানে আমার অ্যাম্পলিফিকেশান হয়। সো লিনিয়ারলি বাড়ে, ওইটা হচ্ছে লিনিয়ার রিজন। আর এই পার্টটা হচ্ছে এটা এরকম ভুল লিখেছি, স্যাচুরেশন। সো সেখানে হচ্ছে দুইটা ইয়েই ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে। যখনই ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে তখন কারেন্টটা স্যাচুরেট হয়ে গেছে, কারেন্ট তখন আর বাড়ে না। ওকে, সো এটা হচ্ছে, এটা কিন্তু কোনো বইয়ে তুমি ওইভাবে নেই, এর ক্যারেক্টারিস্টিক্সটা একটু সব জায়গায় অন্যরকমভাবে দেয়া। এটা হচ্ছে বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্টের ভিতরে একটা সম্পর্ক দেওয়া হয়েছে, এবং এই ক্ষেত্রে সে দেখছে দ্য বেস কারেন্ট ইজ ভেরি হাই অ্যান্ড কালেক্টর কারেন্ট ডাজ নট প্রপোর্শনালি ভ্যারি উইথ দ্য বেস কারেন্ট। বলছে যে এই স্যাচুরেশন রিজনে যখন চলে আসে তখন বেস কারেন্টটা অনেক বেশি হয়, নর্মালের তুলনায় অনেক বেশি হয়, এবং কালেক্টর কারেন্ট বেস কালেক্টর কারেন্টকে কন্ট্রোল করতে পারে না, কারণ দুটোই ফরওয়ার্ড বায়াস হয়ে যায়। ওকে স্যার, এটা কোথায় পাইলেন, এ ধরনের ক্যারেক্টারিস্টিক্স কোথায় পাইলেন? এটা হচ্ছে ডেটা শিট থেকে নেওয়া। আমি এক্সপেরিমেন্ট করেছি, আমি একটাকে ফরওয়ার্ড বায়াস একটাকে রিভার্স বায়াস করে এক্সপেরিমেন্ট শুরু করেছি, একটার ভোল্টেজ বাড়াচ্ছি, আমি ডেটা নিচ্ছি, নিতে দেখা গেছে যে এই পজিশানে এসে সে স্যাচুরেট হয়ে যায়। এইখানে দুটো ইকুয়েশান লেখা যায়, যদি আমি এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করি এবং আউটপুটে একটা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আইবি এবং আইসি কারেন্ট এই দুইটার একটা ইকুয়েশান বের করা যায়। এই ইকুয়েশানগুলো নর্মালি তোমার পারার কথা। এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে ভিবিই, দেখো এইখানকার কারেন্ট কি হবে, আইবি কারেন্ট, এখানকার ভোল্টেজ ভিবি বেস ভোল্টেজ, আর এখানকার হলো ভিবিই, দুইটার বিয়োগফল মাইনাস আরবি, সেটাই লিখছে। এটা হচ্ছে বেস কারেন্টের ইকুয়েশান। আর কালেক্টর কারেন্টের ইকুয়েশান হবে হচ্ছে ভিসিসি যেটা আছে এটার থেকে ভিসিই, কালেক্টর ইমিটারে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে, ডিভাইডেড বাই আর। এই দুইটা ইকুয়েশান একটু কাজে লাগবে। আর স্যাচুরেশন রিজন কখন হয়ে যাবে, যখন বেটা আইবি আই স্যাচুরেশন থেকে ছোট হবে। ওকে, মানে এই রিজনের কথা বলতেছে, বেটা আইবি ছোট স্যাচুরেশন থেকে, বেটা আইবি সবসময় ছোটো, যদি বেটা আইবি স্যাচুরেশন থেকে ছোটো হয়ে যায় তাহলে এটা তখন অবশ্যই বেন্ড হয়ে যাবে, তখন আর ওটা বাড়বে না, আই স্যাচুরেশন কারেন্ট যেটা। আচ্ছা, এরপর আসি কাট অফ রিজন। কাট অফ রিজনে দুটাই রিভার্স বায়াস করে রাখবো। কাট অফ রিজনে রিভার্স বায়াস, বেস ভোল্টেজ যদি বেস ইমিটার ভোল্টেজ যেটা ফরওয়ার্ড করার জন্য দরকার, মিনিমাম যেটা দরকার, সেটা যদি আমি না দেই তাহলে এমনিতে ওটা অফ থাকবে, সেটা হচ্ছে কাট অফ রিজন। ওকে, সেক্ষেত্রে আইবি ইকুয়াল টু 0। এখন এই ট্রানজিস্টারের একদম ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আমি দেখতে যাচ্ছি, এবং কোথায় লোডগুলো আমি অপারেট করাই সেই জায়গাটা একটু দেখব। আমি এটাকে ফরওয়ার্ড বায়াস, এটাকে রিভার্স বায়াস করে রেখে আমি কিছু গ্রাফ ড্র করেছি, দেখা যাচ্ছে। দেখো, এই পার্টটাকে এখন বলবো স্যাচুরেশন রিজন, এই পার্টটাকে বলবো আমি অ্যাক্টিভ রিজন। আগে কিন্তু উল্টা বলেছি, এখন কিন্তু দেখো আমি গ্রাফ নিয়েছি কি ভিসিই, গ্রাফ কিসের অ্যাক্রসে নিয়েছি, নর্মালি আমি ইনপুট হিসেবে এখানে দিচ্ছি আইবি। ওকে, সো আমি এটা কমন ইমিটার কনফিগারেশনের জন্য, এগুলোকে কিন্তু অনেক কনফিগারেশনে সাজানো যায়, তোমরা ইলেকট্রনিক্সে একটু ওইটা গ্যাপ পড়ে গেছে, ঝামেলা হতে পারে। সো আমি এটা কমন ইমিটারের জন্য, অর্থাৎ তিনটা টার্মিনালের ভিতরে ইমিটারটাকে কমন করছি, সেখানে আমি ফরওয়ার্ড বায়াস করছি। ফরওয়ার্ড বায়াস করলে এখানে
পজিটিভ, এখানে নেগেটিভ। সো এখানে একটা রেজিস্ট্যান্স ওরা দিছে, এখানে একটা রেজিস্ট্যান্স দিছে 10 টাইপ, এটাকে গ্রাউন্ড করে রাখছে। এটা হচ্ছে ভিসিসি, এখানে যে ভোল্টেজটা সেটা হচ্ছে কালেক্টর ইমিটারে ভিসিই, এটা হচ্ছে ভিভি, এখানে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে ভিভিই। এরা এই পাশটাকে ইনপুট সাইড ধরছে আর ওইটা হচ্ছে আউটপুট সাইড। এখন হচ্ছে আউটপুটের সাথে দেখো আইসি এবং ভিসিই আউটপুট ক্যারেক্টারিস্টিক দেখার চেষ্টা করতেছি, আমি ইনপুট না, আমি আউটপুট ক্যারেক্টারিস্টিক দেখার চেষ্টা করতেছি, এই জন্য গ্রাফটা একটু চেঞ্জ হয়ে গেছে। এটা হ্যাঁ, এটা এই ক্ষেত্রে কিন্তু আমার, তুমি যদি চিন্তা করো এটা স্যাচুরেশন রিজন এখানে কেন আসলো, এখানে যদি আমি কালেক্টর কারেন্ট এবং কালেক্টর ইমিটার ভোল্টেজ ড্রপটা চিন্তা করি, গ্রাফটা অবশ্যই এভাবে আসবে। তুমি এটা এক্সপেরিমেন্ট করলে এভাবেই আসবে। আর যদি তুমি এটা না করে কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্ট করতে, তাহলে এটা অন্যরকম আসতো। ওটাও কমন কালেক্টরই ছিল, সেম। কিন্তু আমি তখন দেখেছি কি কালেক্টর কারেন্ট বেস কারেন্ট, এখন তো তা দেখতেছি না, এখন কালেক্টর কারেন্ট কালেক্টর ইমিটার ভোল্টেজ, কালেক্টর কারেন্ট কালেক্টর ইমিটার ভোল্টেজ, এই জন্য এই রিজনটা একটু চেঞ্জ হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন আসি, যখন একদম কাট অফ রিজন তখন দুইটাই হচ্ছে অফ, রিভার্স বায়াস হয়ে আছে। তখন এরপরে কি করছি, বেজের একটা কারেন্ট আমি ফিক্সড করে দিয়েছি যে বেজে এখন এত কারেন্ট দিলাম, বেজে এত কারেন্ট দিয়ে যদি ভিসিইকে আমি চেঞ্জ করি, এখন বেস কারেন্ট কিন্তু বেস কারেন্ট ফিক্সড করে দিয়েছি, বেস কারেন্ট ফিক্স করে দিয়ে আমি ভিসিইকে চেঞ্জ করতেছি, তাহলে এই গ্রাফটা পাবো। এরপরে বেস আরেকটা কারেন্ট দিয়েছি, আবার ভিসিই চেঞ্জ করেছি, তাহলে এই গ্রাফটা পাবো। একটাকে ফিক্স রেখে আরেকটাকে ভ্যারি করতে হবে, সবগুলো ভ্যারি করলে এখানে হবে না। একটাকে আমি ভিসিইকে ভ্যারি করাচ্ছি, আইবিকে ফিক্স রাখছি, হ্যাঁ কালেক্টর টু ইমিটার ভোল্টেজকে ভ্যারি করাচ্ছি। ওকে, আর দেখতেছি হচ্ছে কালেক্টর কারেন্টের পরিমাণটা। সো এরকম গ্রাফ আসবে। এই গ্রাফের এই পাশটা স্যাচুরেশন রিজন, এই পাশটা হচ্ছে লিনিয়ার রিজন। এই রিজনটা হচ্ছে আমার কাজ করবে হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসেবে, আর এই রিজনটা হচ্ছে সুইচিংয়ের জন্য। এই রিজনটাতে হচ্ছে আমি অপারেট করাই। ফ্ল্যাট অ্যাক্টিভ রিজন তো এই যে এইখানে হচ্ছে এইটা অ্যাক্টিভ রিজন। সো বেস কারেন্ট আর কালেক্টর কারেন্ট, হ্যাঁ অলওয়েজ স্ট্রেট লাইনে আসে। ও একটু বাড়বে, সামান্য একটু বাড়তে পারে, কেন বাড়বে তা একটু পরে আসবো, কেন বাড়বে একটু পরে আসবে। সো এটা যখন আসলো, কিন্তু এই গ্রাফগুলোর কোথায় তুমি অপারেট করবে, তোমার ডিভাইসকে কোথায় সেট করবে, এটাকে কিউ পয়েন্ট বলে, এটাকে সাইলেন্ট পয়েন্টও বলে অনেকে, কিউ পয়েন্ট, সাইলেন্ট পয়েন্ট অথবা কিউ পয়েন্ট নাম দিয়েছে। এটা করার জন্য সে লোড লাইনের একটা কার্ভ এঁকেছে, দেখো এই ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে যখন আইসি জিরো, বা যখন এখানে দেখো এটা কি করছে, ভিসিসি ডিভাইডেড বাই আরসি, ভিসিই যখন জিরো তখন শর্ট সার্কিট, তো ভিসি কালেক্টর ইমিটারে কোনো ভোল্টেজ ড্রপই হচ্ছে না, পুরাটা শর্ট হয়ে গেছে। যখন শর্ট হয়ে গেছে সেই যদি ভিসিই জিরো হয়, সেক্ষেত্রে ভিসিসি ডিভাইডেড বাই আরসি হবে হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট, আইসি কারেন্ট সর্বোচ্চ কারেন্ট। সো এটা সর্বোচ্চ একটা বিন্দু পাবো। আরেকটা কি, আরেকটা হচ্ছে একদম মিনিমাম বিন্দু, ওই ইকুয়েশন থেকেই পাবো যখন ভিসি একদম ম্যাক্সিমাম হবে, ভিসি যখন ম্যাক্সিমাম হবে। সো ভিসি ম্যাক্সিমাম হয়ে গেলে তখন কত, এখানে চলে আসবে। সো এই দুই পয়েন্টটাকে যদি আমি অ্যাটাচ করি, লোড লাইনটাকে যদি অ্যাটাচ করি, তাহলে যে পয়েন্টগুলো পাবো, এই পয়েন্টের বাইরে, এই বেস কারেন্টের জন্য এই পয়েন্টের বাইরে অন্য কোথাও তুমি অপারেট করতে পারবে না, এর নিচে এর উপরে কোনো জায়গায় পারবে না। তোমাকে এই পয়েন্টেই সেট করতে হবে, সার্কিটটা এই পয়েন্টেই সেট করতে হবে, মানে তোমাকে রেগুলেট করে হলেও কারেন্ট ভোল্টেজের রিলেশনটা এখানে দাঁড় করাইতে হবে, অন্য কোনো জায়গায় এটা সেট হবে না। কারণ আইবি কারেন্ট তো ফিক্সড, আইবি কারেন্টের জন্য এই গ্রাফটাই ফলো করবে, অন্য কোনো গ্রাফ এসে যাবে না। সো এই গ্রাফে তুমি এখানে আসতে পারো, তুমি এখানে আসতে পারো, তুমি এখানে আসতে পারো, কিন্তু এখানে আসতে পারো না, ওখানে আসতে পারো না। ওকে, ঠিক আছে। সো আইবি ফিক্সড, এই পয়েন্টটা তুমি সেট করতে পারো, ভিসি ভ্যারি করে তুমি এই পয়েন্টটা সেট করতে পারো। কিন্তু যদি মনে করো আইবির ভ্যালু আমি এই পর্যন্ত দিয়ে সেট করব, তাহলে হবে না, সেক্ষেত্রে আইবি চেঞ্জ হয়ে যাবে।
নতুন গ্রাফ চলে আসবে তখন আবার। ওকে, সো আইভির একটা ফিক্সড মানের জন্য আমি কোন কোঅর্ডিনেটে অপারেট করব সেটা ফিক্সড হয়ে যায়। দেখো এখানে একটা কারেন্টের মান আছে, এখানে একটা ভোল্টেজের মান আছে। সো বেস কারেন্ট যদি এই পরিমাণ দেই, কালেক্টর কারেন্ট এই পরিমাণ পাবো, কালেক্টর ইমিটার ভোল্টেজ এই পরিমাণ পাবো, এর বাইরে কোনো কিছু পাওয়া সম্ভব না। ওকে, সো লোডটাকে যখন সেট করব তখন যেন এর সঙ্গে সেট করি, না হলে আমি যদি কিউ পয়েন্ট নির্ণয় করি এখানে, সিগন্যাল অ্যাম্প্লিফিকেশনের ক্ষেত্রে যদি এখানে নির্ণয় করি, আর যদি রেজিস্ট্যান্সের ভ্যালু উল্টাপাল্টা দেই, তাহলে বেস কারেন্ট চেঞ্জ হয়ে যাবে। বেস কারেন্ট চেঞ্জ হয়ে গেলে হয়তো এখানে চলে আসবে, হয়তো এখানে চলে যাবে, সেক্ষেত্রে সিস্টেমটা আর অ্যাম্প্লিফায়ার অথবা সুইচ হিসেবে কাজ করবে না। আমাদের কি সময় শেষ হয়ে গেছে? আচ্ছা, একটু ডিটেইল পড়তে হবে। এটা কিন্তু আমি পড়িয়ে দিলেই তুমি সব পারবে এমন না, তোমাকে একটু নিজে স্টাডি করতে হবে। এটা কিন্তু সহজ জিনিস না, এটা বানাইতে অনেক বছর সময় লেগেছে। হ্যাঁ, সো তোমাদের এটা শিখতে গেলে একটু পড়াশুনো বা স্টাডি করতে হবে, বিভিন্ন বইপত্র ঘেটে ঘেটে। যা দেখাচ্ছি বইয়ে হুবহু এটা আছে, তুমি শুধু রিডিং জিনিসটা একটু পড়বা। আচ্ছা, এখানে কয়েকটা কনফিগারেশন দেয়া আছে, যে এই কনফিগারেশনের ইস্যুতে আমি যাব না, কারণ আমার হচ্ছে সুইচিংয়ের জন্য দরকার। সুইচিংয়ের ক্ষেত্রে আমি কমন ইমিটারই সবসময় ব্যবহার করব, কিন্তু চাইলে কমন বেস, কমন কালেক্টর এগুলো ইউজ করা যেতে পারে। ওকে, ওগুলোতে আমি যাব না। এখানে আছে, তুমি চাইলে তোমার ইয়েতে তুমি পড়াশুনো করে নিতে পারো, যে এখানে সব দেয়া আছে, যে কমন ইমিটার, কমন কালেক্টর বা কমন বেস কনফিগারেশন কেমন হয়, আমি এগুলোতে যাব না। সার্কিটে 3 ধরনের অপারেশনে 3 ধরনের গ্রাফে 3 ধরনের রিজিয়ন ছিল, সেই 3 ধরনের রিজিয়নে কী কী ধরনের আছে সেটা বলে দিয়েছে। আচ্ছা, এখন আসি সার্কিটের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ এইখানটায় কী করছি, এখানে একটা ভোল্টেজ দিয়ে ডায়োডকে অন করতেছি, তাই না? বেজ ইমিটার জাংশনে যে ডায়োডটা ছিল সেই ডায়োডটা অন হচ্ছে। যেহেতু এটা হচ্ছে একটা পাওয়ার ডায়োড, দেখা গেল যে মোটামুটি একটা ভোল্টেজের পরে গিয়ে ভিভি যখন বেড়ে যায় তখন আইই বা আইবি অনেক বেশি বেড়ে যায়, মানে একদম স্ট্রেট লাইনের মতো, মানে অনেক বেশি পাই একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ডের পরে গিয়ে। এর বাইরে এর কোনো আর ইনপুট ক্যারেক্টারিস্টিক্স নেই। এটাই একটা ডায়োড অন করছে, একটা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স হবে হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। একটা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স হবে হচ্ছে একটা বিজেটির ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। আলফা নামে আরেকটা জিনিস ওরা ডিফাইন করছে। আলফা হচ্ছে কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই ইমিটার কারেন্ট, এটাকে বলা হয় কারেন্ট গেইন। অর্থাৎ একটা ট্রানজিস্টার থেকে কী পরিমাণ কারেন্ট অ্যাম্প্লিফাই করা সম্ভব সেটা দিয়ে এরা বোঝাতে যাচ্ছে। কারেন্ট গেইন নর্মালি 1-এর কাছাকাছি হয়। বাইসিং ফাইসিং এত কিছুতে যাব না আমি। এগুলো তোমাদের পড়ার জন্য দিয়েছি, জাস্ট তোমরা চাইলে এগুলো পড়তে পারো। ছেড়ে দিব আজকে। আচ্ছা, এখন আসি মূল কথায়। এত সময় পড়ালাম হচ্ছে একটা অ্যানালগ বিজেটি কীভাবে কাজ করে, তার গ্রাফগুলো কেমন হয়, তার ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়, তার ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়, তার একটা বৈশিষ্ট্য দেখানোর চেষ্টা করা হয়েছে। এখন আসি পাওয়ার বিজেটি কেমন হয়। পাওয়ার বিজেটি এবং পাওয়ার ডায়োডের ভিতরে একটু সিমিলারিটিস আছে। এখানে একটা পাওয়ার বিজেটির একটা চিত্র দেয়া আছে, এন টাইপের, কিন্তু এখানে মাঝে একটা N- রিজিয়ন দিয়েছে, যেটা ওহমিক রিজিয়ন। ওকে, সো এই ওহমিক রিজিয়নের কারণেই এই পাওয়ার বিজেটিগুলো অনেক বেশি পাওয়ার হ্যান্ডেল করতে পারে, কারেন্টের পরিমাণও বেশি হয়, পিক ইনভার্স ভোল্টেজও বা ভোল্টেজ সহ্য করার ক্ষমতাও এটা বেশি হয়। ওকে, কনস্ট্রাকশানে খুব বেশি পার্থক্য নাই, ওয়ার্কিং প্রিন্সিপাল যা আছে একদম সেম, ওয়ার্কিং প্রিন্সিপালের কোনো পার্থক্য নেই। ওয়ার্কিং প্রিন্সিপাল তুমি যেমন আসো নর্মাল বিজেটির জন্য এটা সেম, কোনো চেঞ্জ নাই। ওকে, সো পাওয়ার বিজেটির স্ট্রাকচারটা আমার একটু দরকার, একটু জানা থাকা দরকার। সো স্ট্রাকচারটা একটু পড়িও। শুধু বলছে যে 4th যে লেয়ার আছে এই লেয়ারে আমি N- একটা রিজিয়ন অ্যাড করছি, আর কি পরিমাণ ভোল্টেজ আমি সহ্য করতে পারবো বা কী পরিমাণ কারেন্ট আমি ড্র করতে পারবো তা নির্ভর করবে হচ্ছে এইখানে কি পরিমাণ আমি ডোপিং করেছিলাম। এইখানে যদি বেশি ডোপ করি তাহলে কিন্তু আবার পাওয়ার ডায়োড হবে না, পাওয়ার বিজেটি হবে না। এখানে হচ্ছে লাইটলি ডোপ করা হয়, কারণ এই ডোপিংয়ের উপরে নির্ভর করতেছে এটার ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, পাওয়ার হবে নাকি অ্যানালগ হবে। ঠিক আছে, আজকে আর না পড়াই।
এতটুকু পড়িয়েছি কিন্তু ইলেকট্রনিক্স অনের, এখন কিন্তু আমার পাওয়ার ইলেকট্রনিক্সের। ওকে, সো পাওয়ার ইলেকট্রনিক্সের আরও অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে এইগুলো কিন্তু আমি বুঝিয়েছি। একই জিনিস, জাস্ট একটু পার্থক্য আছে অন্য অন্য জায়গায়। হ্যাঁ, সো আগামী ক্লাসে এই জিনিসটা আমরা একটু দেখাবো। করা যাবে, কিন্তু অত বড় অ্যাম্প্লিফিকেশন হবে না, ক্যাসকেড করা হয়। এখানে ইনপুট সাপ্লাই দেবো, এটা ডিসি সাপ্লাই দিয়ে রেখেছি না, এখানে একটা ডিসি সাপ্লাই দিয়ে রেখেছি না, এখানে একটা সিগন্যাল দিব। বায়াসিং ভোল্টেজ এখানে দিয়ে রেখেছি, ওটা লাগবে, ওটা লাগবে। ওটা না থাকলে যদি সিগন্যালের স্ট্রেংথ বেশি থাকে যে সে বায়াসিং পর্যন্ত ধরে রাখতে পারে তাহলে সমস্যা নাই, কিন্তু বায়াসিং তো ধরে রাখতে পারবে না। আমাকে বিজেটিকে অপারেট করাইতে গেলে নির্দিষ্ট লোড লাইনে অপারেট করাইতে হবে। সো আইসি ভিসিই, আমি লোড লাইন দেখালাম না এখান থেকে এইরকম। সো ধরো আমি এইখানে অপারেট করাইতে চাচ্ছি বিজেটিটাকে, এইখানে অপারেট করাইতে গেলে এর এইখানের ভিবি এবং ভিসিসি একটা ফিক্সড ভ্যালু আছে। ওই ভ্যালুতে যখন আমি রাখবো তখন এখানে সিগন্যালটা দিলে হয়তো সিগন্যালটা বড় করে অ্যাম্প্লিফাই হয়। মানে ও বলতে চাচ্ছে স্যার অ্যাম্প্লিফিকেশান করে কীভাবে সে। সো আমি এটাকে আগে বাইসিং করে রাখবো, মানে এর ভিতরে কোনো সিগন্যাল গেলে সে আউটপুট যদি নিতে চাই তাহলে তার তো আগে বাইসিং করে রাখতে হবে, তাকে তো অন করে রাখতে হবে। অন করে রাখার জন্য ভিবিই এবং ভিসিসি দিয়ে একটা কিউ পয়েন্ট সেট করে দেওয়া হয়, মানে ওই লোড লাইনের যে কোনো একটা পয়েন্ট সেট করে দেওয়া হয়। এখন ওই লোড লাইনের ওই পয়েন্ট সেটের ভিতরে আমার ওই বেটা কত হবে সেটা আমি জানি, আইসি বাই আইবি এটার ভ্যালু কত, অথবা কতটুকু। হ্যাঁ, সিগন্যাল অ্যাম্প্লিফাই জিনিসটাকে এরকম না যে আমার ধরেন যে আমি আমার এমিটার দিয়ে আমি কারেন্ট বের করব, কালেক্টর দিয়ে আমার কারেন্ট আসবে, কালেক্টর হলো গিয়ে আমি ইনপুট দিলাম ধরে যে কালেক্টর থেকে সেটা কমন কালেক্টর করতে হবে সেক্ষেত্রে। হ্যাঁ, সেক্ষেত্রে কমন কালেক্টরে আসতে হবে। ইনপুট যদি কালেক্টরে দিতে হয় তাহলে কমন কালেক্টর করতে হবে। কমন কালেক্টর বলে কি করব, বেস আর কালেক্টর এই পাশে তখন গ্রাউন্ড করে দিতে হবে। আমি তো আগে এখন গ্রাউন্ড করেছি এই পাশে, তখন ইনপুট দিতে হবে কালেক্টর বেজে, তখন ইনপুট দিতে হবে কালেক্টর বেজে, কালেক্টর বেজে। আমি 3টা কনফিগারেশনের কথা তো ডিটেইল বলি নাই, এখানে কয়েকটা কনফিগারেশন আছে। সো কালেক্টর, কমন কালেক্টর কনফিগারেশন, কমন ইমিটার কনফিগারেশন, কমন বেস কনফিগারেশন, এই 3 ধরনের কনফিগারেশন হয়। সো আমি এখানে ভোল্টেজগুলোকে সেট করে রাখবো, তারপরে যদি এখানে একটা অ্যাপ্লাই করি একটা ভোল্টেজ, সেই ভোল্টেজের জন্য কালেক্টরে যে কারেন্টটা পাবো সেই কারেন্টটা মোটামুটি ভালো ভ্যারি করে আসবে। এর রেসপন্সে, এই কারেন্টের রেসপন্সে এখানে বেশ ভালো ভ্যারিয়েশন আসবে। বুঝাইতে পারলাম? হ্যাঁ, এইটা যখন করছি, সিগন্যালটা দিচ্ছি, এই সিগন্যালটা আউটপুটে যখন যাচ্ছে এই ডিসির সাথে ওই সিগন্যালটা অ্যাড হচ্ছে, তো অ্যাড হয়ে বড় একটা সিগন্যাল পাচ্ছি। সো এইটা যেহেতু সাইন ওয়েভ, আউটপুটে যদি সাইন ওয়েভই পাই তাহলে কী ধরনের তথ্য এর ভিতর ছিলাম সেটা বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো। আমি যে কথা বলতেছি, যে ধরনের সিগন্যাল প্রোডাকশান সে করতেছে, সেইটা যদি আউটপুটে একই ধরনের সিগন্যাল হিসেবে যায় কথাটা জোরে শোনাবে। এই অ্যাম্প্লিফাই নিয়ে পড়াইতে গেলে বহুত কিছু আছে। আমি পাওয়ার ইলেকট্রনিক্সে অ্যাম্প্লিফায়ার নিয়ে পড়াবো না, সুইচ নিয়ে পড়াবো। অ্যাম্প্লিফায়ার নিয়ে যদি খুবই কিউরিসিটি থাকে, একটু ওই বইটা দিয়েছি, বইটা একটু পড়ো। আর আলেকজান্ডার সেড্রা স্মিথের ইলেকট্রনিক সার্কিটের একটা বই আছে, খুব সুন্দর করে পড়ানো আছে। বুঝতে পারলাম? একটু পড়তে হবে, বুঝছো? ইলেকট্রনিক্স মানে একটু পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে তোমার থিওরিটা বেশি, কনসেপ্টটা ভালো ক্লিয়ার হবে না। আচ্ছা, এটা বন্ধ করে দাও।